আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংঘ আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পদ্যাংশ থেকে আলোচনা করব। আজকের পাঠ আমার পরিচয় সৈয়দ শামসুল হক। তো কবিতাটি পাঠ করলে পরে এই শিখন ফলগুলি আমাদের অর্জিত হবে। কবির পরিচিতি বলতে পারবো, নতুন শব্দের অর্থ লিখতে পারবো, বাঙালির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানব। তো আমরা কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি সৈয়দ শামসুল হক সালে 27 ডিসেম্বর কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতার নাম সৈয়দ হালিমা খাতুন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন লেখাপড়া করেন। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তিনি তার সাহিত্য অবদানের জন্য 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার তিনি লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে একদা এক রাজ্যে, গল্প, শীত বিকেল, রক্তগোলাপ। আমরা একটি বিখ্যাত নাটকের কথাও জানি, যে পায়ের আওয়াজ পাওয়া যায়, তার বিখ্যাত নাটক। এই গুণী কবি 2016 সালে 27 সেপ্টেম্বর পরলোক গমন করেন। কবি সৈয়দ শামসুল হক সম্পর্কে আমরা সকলেই জানি, তিনি সব্যসাচী লেখক ছিলেন। তার সব্যসাচী মানে সকল সাহিত্যের সকল শাখায় তার সমান দক্ষতা ছিল। তার দুটি হাত মানে সমানভাবে চলতো। তিনি তার সাহিত্যের যে শাখা প্রশাখা রয়েছে সব জায়গায় তিনি বিচরণ করেছেন। এই কারণে আমরা সকলেই সব্যসাচী লেখক, কবি হিসাবে চিনি। তো বন্ধুরা, আমরা সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয়, বিখ্যাত একটি ইতিহাস, ঐতিহ্য, বাঙালিদের জাতিসত্তা, বাঙালিদের হাজার বছরের যে ঐতিহ্য রয়েছে, তিনি এটা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তা আমরা কবিতাটি লাইন বা লাইন বিশ্লেষণ করার পূর্বে আমরা এই কবিতাটি একবার পড়ি সবাই। আমার সাথে তোমরাও বই খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে কবিতাটি পাঠ করো। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদীর সুদায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বুদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জুর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমির সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ভার বইয়া থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে।
এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। দেখো কবি তার কবিতায় প্রতিটি লাইন এক একটি ইতিহাস। আমরা যদি লাইন বা লাইন এই কবিতাটি বুঝতে চাই তাহলে দেখব প্রতিটি লাইন বিশাল এক ইতিহাস, বিশাল এক ঐতিহ্য বাঙালির। তো আমরা চলো আর কথা না বাড়ি, কবিতাটি লাইন বা লাইন পড়ার পূর্বে কিছু শব্দের অর্থ জেনে নিই। আলপথ জমির সীমানা, চরণ চিহ্ন পায়ের চিহ্ন, চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা কবিতাটির প্রতি লাইন বা লাইন পড়ব। তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। কবি প্রথমেই বলেছেন যে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। আমাদের পরিচয়, আমরা বাঙালি, আমরা এই বাংলায় জন্মগ্রহণ করেছি, আমরা আমাদের ভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমি বাংলার আলপথ মানে নদীর জমির যে সীমানা পথ রয়েছে সেই সীমানা পথ দিয়েই কিন্তু আমরা হাজার বছর ধরে চলতেছি, কারণ আমরা আমাদের গ্রাম বাংলা নির্ভর এক দেশ বাংলাদেশ। হ্যাঁ, কবি পরের পংক্তিতে বলেছেন যে চলি পলিমাটি কুমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী সুদায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমরা নদীমাতৃক দেশ হওয়ার কারণে প্রতি বছর বর্ষায় পলি পড়ে, আর সেই পলি মাটিতে দিয়ে যখন আমরা চলাফেরা করি তখন কিন্তু আমাদের পায়ের চিহ্ন পড়ে। এই পায়ের চিহ্ন এটা আমরা অনেক আগে থেকেই কিন্তু এই পলি মাটি দিয়ে চলতেছি। আর ১৩০০ নদী, আমরা নদীমাতৃক দেশ বাংলাদেশ। সেই নদী কবিকে প্রশ্ন করতেছে যে ১৩০০ নদী ওই প্রশ্ন করতেছে, সুদাই আমাকে জিজ্ঞেস করতেছে, কবি বলতেছে যে কোথা থেকে তুমি এলে। ১৩০০ নদী কবিকে প্রশ্ন করতেছে যে কোথা থেকে তুমি এলে। এখানে কবি নিজেকে বাঙালি জাতির প্রতীক হিসাবে উপস্থাপন করেছে এবং প্রকৃতি কবিকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কোথা থেকে তুমি এলে। কবি কিন্তু সুন্দরভাবে পরের লাইনগুলিতে তার পরিচয় তুলে ধরেছে। বলতেছে যে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। বন্ধুরা, এই চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন। কিন্তু বাংলা সাহিত্যের প্রথম যে পদ, প্রথম যে ভাষা সাহিত্য, এটা ২৬০০ শতক থেকে ১১০০ শতকে এই চর্যাপদগুলি লিপিবদ্ধ হয়। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদগুলি উদ্ধার করেন। তো কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের যে বাংলা সাহিত্যের যে শুরুটা এটাই আজকে কালকের মধ্যে না, সেটা অনেক পুরাতন। সেই চর্যাপদ থেকে কিন্তু আমাদের এই সাহিত্যটা এসেছে। কবি এখানে তাকে যে পুরাতন, সে যে অনেক আগের সাহিত্যিক, এটা কিন্তু তিনি তার এই লাইনের মধ্যে ফুটে তুলেছেন। আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। কবি এখানে বলতেছেন যে আমরা শুধু সাহিত্যেই মধ্যে সীমাবদ্ধ না, আমরা কিন্তু ব্যবসায়িক জাতি, আমরা কিন্তু
ব্যবসা বাণিজ্য আমাদের ঐতিহ্য রয়েছে। আমরা সেই সৌদাগরের যে কথা, মঙ্গল কাব্যের চাঁদ সৌদাগরের যে কথা তোমরা শুনেছ, সেই মঙ্গল কাব্যের চাঁদ সৌদাগরের যে ব্যবসা বাণিজ্য করত ই নিয়ে, যে ডিঙআর মানে নৌকা, বহর মানে অনেকগুলি নৌকা একসাথে ব্যবসা বাণিজ্যের জন্য এক দেশ থেকে আরেক দেশে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যেত। সেই জাতি কিন্তু আমরা, কবি এখানে এটা বোঝাতে চেয়েছেন। তিনি পরের পঙ্ক্তিগুলিতে বলতেছেন, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। দেখো, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কৈবর্তের বিদ্রোহটা হয়েছিল যখন পাল যুগে পাল রাজারা যখন এই বাংলা শাসন করতেন, সেই 1750 সাল থেকে 400 বছর কিন্তু পাল যুগ ছিল। সেই পাল যুগে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহটা গড়ে উঠেছিল। দিনাজপুর অঞ্চলে এই আন্দোলনটা হয়েছিল, সফল এই বিদ্রোহটা হয়েছিল। এই কৈবর্তের গ্রামের লোকেরা, তাদের প্রধান পেশা ছিল মাছ ধরা। তো ওই পাল রাজারা ছিল বুদ্ধ ধর্মের অনুসারী, তারা জীব হত্যাকে মহাপাপ মনে করত, ফলে মাছ ধরা কাজে তারা বাধা দিত, নির্যাতন করত। এর প্রতিবাদে ওই সম্প্রদায়ের কৈবর্ত সম্প্রদায়ের লোকেরা, দিব্য তাদের নেতা ছিল, তার নেতৃত্বে এক আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনে অনন্ত সামন্ত এরাও যোগ দেয়, ফলে মহিপাল নিহত হন। এই আন্দোলনটি এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া বাঙালিদের যে প্রথম, এটা শুধু আজকে না, সেই বিদ্রোহে, কৈবর্তের বিদ্রোহ থেকেই কিন্তু যখনই অন্যায় হয়েছে তখনই বাঙালিরা প্রতিবাদ করেছে। এই প্রতিবাদী, এই বিদ্রোহীর যে চেতনা, এটা এই কথাটি বোঝানোর জন্য এই ইতিহাসটা তিনি নিয়ে এসেছেন। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এই চিত্রকলায় সমৃদ্ধ ছিল এই পাল শাসন আমলে। তোমরা জানো যে 400 বছর পাল যুগ শাসন করেছে এই বাংলা, এবং সেই সময় শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ ছিল। কবি এখানে বলতেছেন যে আমরা তো সেই পাল যুগ থেকে এসেছি। কবি পরের পংক্তিতে বলতেছেন, এসেছি বাঙালি পাহাড়পুরের বুদ্ধ বিহার থেকে। দেখো, পাহাড়পুরের বুদ্ধ বিহার নওগাঁ জেলায় অবস্থিত, নওগাঁ জেলা পাহাড়পুর গ্রামে অবস্থিত। এই বুদ্ধ বিহারকে আমরা সোম বিহারও বলি। 777 থেকে 810 সালে ধর্মপাল এই বুদ্ধ বিহারটি নির্মাণ করেন। এই বুদ্ধ বিহার এক প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন বাঙালিদের, এটা বোঝানোর জন্য কবি এখানে নিয়ে এসেছেন। তিনি পরের পংক্তিতে বলতেছেন যে এসেছি বাঙালি জুর বাংলার মন্দির বেদি থেকে। কারণ আমাদের এই বাংলায় আমরা কিন্তু এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল সম্প্রদায়ের লোকেরাই বসবাস করে। হ্যাঁ, সেই জুর বাংলার যে মন্দির বেদি ছিল, এটাও কিন্তু আমাদের পরিচয় কবি বলতেছেন। তিনি পরের পংক্তিতে বলতেছেন, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। বরেন্দ্র ভূমি সোনা মসজিদ ঐতিহাসিক মসজিদ, মুসলমানদের যে শিল্প সৌন্দর্যের যে স্থাপত্য কর্ম রয়েছে, সেই সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় এটা তৈরি করা হয়। হ্যাঁ, হুসেন শাহের আমলে এই সোনা মসজিদটি তৈরি হয়। ভারতের গৌড়ে বড় সোনা মসজিদটি রয়েছে, আর এই বরেন্দ্র ভূমে ছোট সোনা মসজিদটি অবস্থিত। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের যে স্থাপত্য শিল্পে তারা যে অনেক উপরে ছিল, এই
বরন্দ ভূমির সোনা মসজিদের মাধ্যমে কবি এখানে তার পরিচয়টা তুলে ধরেছেন। কবি পরের লাইনে বলতেছেন যে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমরা কিন্তু বাউল, লোকশিল্পী, লোকসঙ্গীত আমরা সেই পুরাতন থেকেই, সেই আগে থেকে লালন গীতি, পল্লী গীতি, এই গ্রাম বাংলা এগুলি কিন্তু ছড়িয়ে রয়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আমাদের কিন্তু এই আউল বাউল কিংবা লোকশিল্পী থেকে এসেছে। এই কারণে কবি এইটাকেও তিনি তার পরিচয় হিসাবে উপস্থাপন করেছেন। তিনি বলতেছেন যে আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়া থেকে। তোমরা জানো যে বাংলার পাঠান কররানী বংশের যে শাসন ছিল, তাদের শাসনটা যখন দুর্বল হয়ে পড়ল, এই সময় ঈসা খান নেতৃত্বে 12 ভূঁইয়ারা তারা স্বাধীন সার্বভৌম জমিদারি প্রতিষ্ঠা করেন। এবং সম্রাট আকবর যখন বাংলা শাসন ক্ষমতায় আসেন, তখন এই ঈসা খানের নেতৃত্বে আকবরের বিরুদ্ধে তাদের যে স্বাধীন সার্বভৌম জমিদারি রয়েছে, এটা ধরে রাখার জন্য তারা কিন্তু সংগ্রাম করেছে সম্রাট আকবরের বিরুদ্ধে ঈসা খানের নেতৃত্বে। এই যে আমরা যে স্বাধীনতা প্রিয়, আমাদের যে সার্বভৌম এবং স্বাধীনভাবে যে আমরা বসবাস করতে চাই, এটা কিন্তু আমাদের সেই পুরাতন, সেই আগের ইতিহাস থেকেই কিন্তু আমরা এই শিক্ষা পেয়েছি। এই কারণে কবি এখানে ওনার যে পরিচয়, বাঙালিদের যে পরিচয়টা তিনি এভাবে তুলেছেন যে আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়া থেকে। তিনি আরো বলতেছেন আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। দেখো, ময়মনসিংহ গীতিকা কাব্যগ্রন্থে এই দুটি পালা গানের কথা বলা হয়েছে। আমরা কিন্তু গ্রাম বাংলার প্রত্যেক গ্রামে গঞ্জে এই পালা গানগুলি কিন্তু হতো, এবং সেই পালা গানের জাতি যে আমরা, এই লোকশিল্পীর জাতি যে আমরা, এই কথাটা বোঝানোর জন্য তিনি এখানে সুন্দরভাবে বলতেছেন যে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। তিনি তার পরিচয় আরো সুন্দরভাবে দিতেছেন যে আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। আমরা কিন্তু ইংরেজ শাসনের বিরুদ্ধে শহীদ তিতুমির, নিসার আলী তিতুমির, তিনি কিন্তু শহীদ হয়েছেন। বাঙালিদের অধিকার, ইংরেজ শাসনের বিরুদ্ধে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি কিন্তু তার সম্মুখ যুদ্ধে ইংরেজদের সাথে তিনি শহীদ হন। হাজী শরীয়ত থেকে এসেছি, কারণ হাজী শরীয়ত সর্বদাই কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছেন। বাঙালি জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছেন যে ফরজ কাজগুলি আমাদের আগে করতে হবে, এবং ইংরেজ বিদেশি শাসনদের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। আমাদের বাংলা সাহিত্যের দুজন পুরুষ যারা বাংলা সাহিত্যের সব শাখায় অনেক অবদান রেখে গেছেন, সেই কবি সৈয়দ শামসুল হক ওনাদেরও পরিচয় দিতেছেন যে এটাই আমার পরিচয়, যে আমি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ থেকে এসেছি, কিংবা আমি কাজী নজরুল ইসলাম থেকে এসেছি। তোমরা জানো যে গীতাঞ্জলি 1913 সালে নোবেল পুরস্কার পায়। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, অগ্নিবীণা তার বিখ্যাত কাব্যগ্রন্থ, তিনি বিদ্রোহী কবি, তিনি প্রেমের কবি, মানবতার কবি। এ কারণে কবি রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল ইসলামকেও বাঙালি জাতির পরিচয় হিসাবে তিনি এখানে উপস্থাপন করেছেন। আমি এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে। দেখো, এই ক্ষুদিরাম এবং সূর্য সেন ওনারাও মৃত্যুর আগ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছেন। ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হয়। ক্ষুদিরাম বসু ইংরেজদের বিরুদ্ধে
ইংরেজ অত্যাচারী যে ম্যাজিস্ট্রেট ছিল কিংসফোর্ডকে হত্যা করার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছিল, সে পদক্ষেপে ভুলবশত দুজন ইংরেজ নারীকে তিনি মেরে ফেলেন, ফলে তার ফাঁসি হয়। 1908 সালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমি তো এসেছি সূর্য সেনের থেকে। সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, তোমরা জানো যে চট্টগ্রাম জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং 1930 সালে চট্টগ্রামকে ইংরেজ শাসন মুক্ত করে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। তিনি সেটা বেশি দিন ধরে রাখতে পারেননি। 1934 সালে তাকেও ফাঁসি দিয়ে ইংরেজ সরকার হত্যা করে। কবি তার পরিচয় দিতে গিয়ে তিনি আরো বলেছেন যে এসেছি বাঙালি জয়নল আর অবন ঠাকুর থেকে। দেখো, প্রতিটা লাইনই ইতিহাস। যে আমরা সবাই জানি শিল্পাচার্য জয়নাল আবদিনকে আমরা সবাই চিনি। বাংলা, এই বাঙালিদের তিনি যে চিত্র শিল্প দিয়ে গেছেন সেগুলি আজীবন মানুষের হৃদয়কে স্পর্শ করে। তিনি দুর্ভিক্ষের অনেক ছবি তিনি এঁকেছেন। তার চিত্র শিল্প জন্য তাকে শিল্পাচার্য হিসাবে সবাই চিনে। কবি বলতেছেন যে অবন ঠাকুর থেকে এসেছেন, ঠাকুর পরিবারে কলকাতায় ওনার জন্ম। তিনিও চিত্রশিল্পে অনেক ভূমিকা রেখে গেছেন। কবি পরের পংক্তিতে বলতেছেন যে এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। দেখো, এখানে বিশাল এক ইতিহাস বাঙালি জাতির। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। 1952 সালে পাকিস্তান সরকার পূর্ব বাংলার ভাষা বাংলাকে যখন স্তব্ধ করে দিয়ে তারা উর্দুকেই চাপিয়ে দিতে চেয়েছিল, তখন এই পূর্ব বাংলার ছাত্র জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ জানালো। রাস্তায় মিছিল বেরিয়ে পড়ল। পুলিশের গুলিতে সালাম, জব্বার, বরকত, শফিউর অনেকেই শহীদ হলেন। এই যে রক্তের বিনিময়ে, এই যে রাস্তা লাল করে, রাজপথ লাল করে আমাদের এই রাষ্ট্রভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিয়েছিলেন, সেই রাষ্ট্রভাষা, সেই বাঙালি কিন্তু আমরা, সেই বাঙালি জাতি কিন্তু আমরা। এই ভাষা আন্দোলনের সফল আন্দোলনের পরেই কিন্তু আমরা এইখান থেকেই কিন্তু স্বাধীনতার যে বীজ বপন করা হয়েছিল, পরবর্তীতে আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পেরেছি। তাই কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাষা আন্দোলনকে। পরের পংক্তিতে তিনি বলেছেন এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের জাতির জনক, যার নেতৃত্বে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। সেই বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে কিন্তু আমরা এসেছি। কবি সুন্দরভাবে এখানে বলতেছেন যে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে, এটা আমার পরিচয়। কবি পরের পংক্তিতে বলতেছেন আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি তো এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এখানে দেখো 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে এসেছে, যে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, তিনি বলেছিলেন আবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, আবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে বজ্রকণ্ঠ, এই বজ্রকণ্ঠ থেকে কিন্তু এই বাঙালি জাতি, এই যে আজকের বাংলাদেশ এসেছে। এই কারণে কবি এখানে পরিচয় দিয়েছেন যে আমি এই বজ্রকণ্ঠ থেকে এসেছি। এই যে আমি আজ আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাঙালি জাতি বাংলাদেশ পেয়েছি, সেটা এই জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে এসেছে। কবি এইভাবে পরিচয় তুলে ধরেছেন। আমি তো এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশকে
এনে দিয়েছেন, এই দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, এই মুক্তিযুদ্ধই আমার পরিচয় কবি এখানে তুলে ধরেছেন। কবি আবার বলতেছেন যে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। হ্যাঁ, যে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, আমি কিন্তু পেছনের সেই ইতিহাস চর্যাপতির ইতিহাস থেকে, হ্যাঁ, বিভিন্ন প্রতিবাদ বিদ্রোহ, বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে কিন্তু আজকে আমি এ পর্যায়ে এসেছি। কই বলতেছে শুধাও আমাকে, হ্যাঁ, এত দূর তুমি কোন প্রেরণায় এলো, কিভাবে তুমি, তোমার মধ্যে কিভাবে কি কাজ করেছে যে তুমি এতগুলো সংগ্রাম, এত কিছুর মধ্যে এই বাংলাদেশ নামক এই বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা কিভাবে সম্ভব, এই প্রেরণাটা কোথায় পেলে? কবি সুন্দর করে জবাব দিচ্ছেন যে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কবি বলতেছে তুমি কি জানো না, তুমি কি শোনো নাই? প্রকৃতিকে উত্তর দিচ্ছে, বলতেছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা যে বাঙালি জাতি, আমরা সবসময় মানবতাকে সবার ঊর্ধ্বে রাখি। হ্যাঁ, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এখানে কোনো হিন্দু মুসলমান বুদ্ধের মধ্যে ভেদাভেদ নেই, সবার উপরে মানুষ হলো সবার উপরে। হ্যাঁ, এটাই হলো আমাদের এই প্রেরণা। তিনি আবার বলতেছেন যে একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। তিনি কিন্তু এই লাইনের মাধ্যমে তার কবিতাটি শেষ করেছেন। বলতেছেন যে একসাথে আছি, এখানে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কোনো পার্থক্য নেই, একসাথে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথেই মরবো। হ্যাঁ, আজও একসাথেই থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়ে। এখানে সব যার বিভেদ রয়েছে, এই বিভেদ আমাদের মধ্যে নেই, আমরা সব এগুলি মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। মানে সকলে আমরা সমানভাবে, হিন্দু বুদ্ধ মুসলমান খ্রিস্টান সকলে আমরা একসাথে একটি এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবই। এটাই হলো আমাদের মূল মন্ত্র, এটাই হলো আমাদের প্রেরণা, এটাই হলো আমাদের চাওয়া আকাঙ্ক্ষা। এই স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, এখানে কবি তার শেষ লাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে। দেখো, আমরা এই কবিতাটি আগেই বলেছি যে প্রতিটা লাইন এক একটি ইতিহাস, প্রতিটা লাইন আমরা যে বিশ্লেষণ করলাম, হ্যাঁ, প্রথম থেকে এই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে আজকে প্রতিষ্ঠিত, হ্যাঁ, প্রত্যেকটা এই যে এটা যে আমাদের পরিচয়, এর পেছনে হাজার বছরের ইতিহাস রয়েছে। আমরা এই আমার পরিচয় কবিতার যদি মূল বিষয়গুলো লক্ষ্য করি, তাহলে আমরা এই পয়েন্টগুলো আমরা কিন্তু পাবো যে প্রাচীন সাহিত্যের নিদর্শন কিন্তু আমরা পেয়েছি, চিত্রকলা, বাণিজ্যের ঐতিহ্য, ব্যবসা বাণিজ্যের যে ঐতিহ্য আমাদের রয়েছে এটা পেয়েছি, বিদ্রোহী চেতনা, আমরা অন্যায় অপরাধ দেখলে কিন্তু আমরা বিদ্রোহী হয়ে উঠি। হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুসলিম স্থাপত্য নিদর্শন, লোক সাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাঙালির মূল চেতনা, এই পয়েন্টগুলি কিন্তু এই কবিতার মধ্যে আমরা পেয়েছি। প্রতিটা পয়েন্টই কিন্তু এক একটি ইতিহাস। হ্যাঁ, তো বন্ধুরা, তো আমরা এতক্ষণ যে কবিতাটি পড়লাম, বোঝার চেষ্টা করলাম, তার প্রেক্ষিতে আমরা কিছু মূল্যায়ন করে নিই। যে সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? নিশ্চয়ই তোমরা মনে করতে পেরেছ, 1935 সালে। আমার পরিচয় কবিতায় উল্লিখিত নদীর সংখ্যা কত? কবিতার মধ্যেই কিন্তু আছে 13শত নদী। কমলার দিঘি ও মহুয়ার পালা দিয়ে কবি কি বুঝাতে চেয়েছেন? আমাদের অতীত ঐতিহ্য কিংবা সাংস্কৃতিক রূপ তিনি বোঝাতে চেয়েছেন। বন্ধুরা, এতক্ষণ যে কবিতাটি নিয়ে আলোচনা করেছি তার প্রেক্ষিতে আমি একটি বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি। আমার পরিচয় কবিতার আলোকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটি রচনা তৈরি করো। হ্যাঁ, আমাদের এই কবিতার মধ্যে ইতিহাস রয়েছে, বাঙালি জাতির ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, এই সম্পর্কে একটি রচনা তোমরা খাতায় সুন্দরভাবে
লিখবে। তো আজকে আমরা যে কবিতাটি পাঠ করলাম, তো নিশ্চয়ই তোমরা এই কবিতাটি বাড়িতে আরও বেশ কয়েকবার পড়বে এবং আমার এই ক্লাসটি তোমরা ইচ্ছে করলে ডাউনলোড করে বারবার যদি দেখো, তাহলে এই কবিতা সম্পর্কে সুন্দরভাবে তোমাদের মধ্যে একটা ধারণা চলে আসবে। সুন্দরভাবে যদি তুমি এই কবিতাটি তোমার মধ্যে যদি ভিতরে চলে আসো, তুমি যদি এটার মূল যে বিষয়, কবি যে তার পরিচয়টা তিনি দিয়েছেন, হ্যাঁ, বাঙালিদের ইতিহাস, সংস্কৃতি কিংবা ঐতিহ্য নিয়ে, এটা যদি তুমি একবার বুঝতে পারো, তাহলে এই কবিতা থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন আসুক, তুমি সুন্দরভাবে লিখতে পারবে, আমি আশা করি। যাই হোক, আজকে আগামী ক্লাসের সকলকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।